আসসালামু আলাইকুম। আমাদের আজকের সাপ্তাহিক মেডিটেশন সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের মেডিটেশনের বিষয় হচ্ছে লাভিং কাইন্ডনেস। তো লাভিং কাইন্ডনেসের বিষয়টা হচ্ছে এটাই যে আমি আসলে রিসেন্টলি একটা স্টাডি ব্যাপারে পড়ছিলাম। তো সেই স্টাডিটা এরকম দেখা গিয়েছে, স্টাডিটা পুরাতন 2015 সালের, কিন্তু আমি রিসেন্টলি এটা একটা সায়েন্টিফিক নিউ সায়েন্টিস্টের আর্টিকেলের ভিতরে ওটা দেখলাম। সেই গবেষণায় দেখা গেছে যে দুই ধরনের মেডিটেশন, একটা হচ্ছে মাইন্ডফুলনেস আর একটা হচ্ছে লাভিং কাইন্ডনেস, হ্যাঁ, বা সেলফ কম্প্যাশন। সে এই দুই ধরনের মেডিটেশন নিয়ে ওনারা গবেষণা করেছেন এবং যারা ভলান্টিয়ার তাদের উপর দেখেছেন যে অ্যাকচুয়ালি কোন মেডিটেশনটা বেশি ইফেক্টিভ হয়। তো তাতে দেখা গেছে যে লাভিং কাইন্ডনেস এই মেডিটেশনটা বেশি ইফেক্টিভ হয়। এটা তাদের ক্রিয়েটিভিটি বাড়াতে বেশি সাহায্য করে। তো এটার কারণ হিসেবে ওনারা যেটা দেখেছেন যে অ্যাকচুয়ালি যখন আমরা ফোকাস বেসড মেডিটেশন করি, যেমন ব্রিদিং ফোকাস বা ব্রিদিং এক্সারসাইজ, যেমন এমনি সাধারণত মেডিটেশনে যেটা করা হয় যে ব্রিদিং এর দিকে মনোযোগ দেওয়া হয়, এবং এটা করলে যেটা হয় যে ব্রিদিংটা ওই ফোকাসটা ন্যারো থাকে, যার ফলে ওই দিকে ফোকাস থাকার কারণে অন্যান্য চিন্তা ভাবনাগুলি কম আসার সুযোগ পায়। কারণ আমাদের ব্রিদিং এমন একটা মেকানিজম, যে এই মেকানিজমটা হওয়ার ফলে আমরা এটার সাথে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে একটা সম্পর্ক, এবং ব্রিদিং ই একমাত্র বিষয় যেটাকে আমরা ভলান্টারিলিও কন্ট্রোল করতে পারি, আবার এটা স্পন্টেনিয়াসলিও হয়। কিন্তু অন্য কোনো অটোমেটিক সিস্টেম কিন্তু এরকম না, সেটা একটা সীমাবদ্ধতা আছে। দু একটা জিনিস হয়তো এরকম হতে পারে, যেমন আমরা প্রস্তাব করার সময় এটা অনেক সময় বেগ আটকে রাখতে পারি, কিন্তু সেটার ওইরকম সিস্টেমটাই ওরকম। কিন্তু ব্রিদিং এর কিন্তু আলাদা কোনো এই ধরনের কোনো সিস্টেম নেই, আমরা চাইলে পর আমাদের মতন করে ব্রিদিংটা করতে পারি। এখন এই যে যখন আমরা ব্রিদিং এ ফোকাস দেই, তো আমাদের এটা হচ্ছে ব্রেন এভাবেই কাজ করে যে যখন ব্রেন একটা অ্যাটেনশন যখন থাকে, যেটাকে আমরা মাইন্ডফুল বলি। মাইন্ডফুল মানে হচ্ছে আমি যখন যে কাজটা করছি সেই কাজটাই মনোনিবেশ সহকারে করা এবং ফুল ডিভোটেড। যেমন আমি খুব মজার একটা মুভি দেখছি, হ্যাঁ, আমার খুব প্রিয় একটা সায়েন্স ফিকশন মুভি নতুন একটা হয়তো রিলিজ হয়েছে, বা নতুন একটা সিরিজ, যেমন এই যে থ্রি বডিজ প্রবলেমের মতন। তো এই ধরনের একটা কিছু দেখতে বা সেইটা আমি যখন প্রচন্ড আগ্রহ নিয়ে দেখছি, ওই সময় কিন্তু আমি অ্যাকচুয়ালি মাইন্ডফুল মেডিটেশনে আছি। আবার একটা শিশু যে কিছুই জানে না, 1 বছরের কম বয়স, সেই শিশুটি যখন আপন মনে খেলছে, সে কিন্তু মাইন্ডফুল মেডিটেশনে আছে। আবার আমরা যদি খুব মজার একটা জিনিস যদি খাওয়া দাওয়া করতে থাকি, খুব তৃপ্তি সহকারে খাচ্ছি, ওই সময় কিন্তু আমরা মাইন্ডফুল মেডিটেশনে আছি। তাহলে মেডিটেশনে আমরা সবসময় আছি। এমন কি যদি আমি প্রচন্ড রেগে থাকি, রাগ হচ্ছে, অথবা আমার ভিতরে প্রচন্ড অ্যাংজাইটি কাজ করতেছে, টেনশনের মধ্যে আছি, ইস কি করব কি করব কি করব, যেটার জন্য অনেকে হয়তো সাজেস্ট করবে না তোমার মেডিটেশন করা উচিত, তোমাকে ফ্লোতে থাকা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি ওটাই আমার ফ্লো। আমি যখন যে অবস্থায় থাকছি তখন সেটাই ফ্লো, কিন্তু ফ্লো না কোনটা, অ্যাকচুয়ালি ফ্লো এর বাইরে কিন্তু কিছুই না। আমি যদি মনে করি যে আমি ফ্লো এর মধ্যে থাকতে পারছি না, আমার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যে আমি এখন মেডিটেশন সেশনে আছি কিন্তু ফোন বাজতেছে, ফোনটা ইস বিরক্ত লাগতেছে, মনে হতে পারে এটা ফ্লো না। মনে হতে পারে আচ্ছা ঠিক আছে, এটাকে আমি অ্যাকসেপ্ট, সেলফ কম্প্যাশন যেটা, যে এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু একটা প্রশান্তি পাওয়া যাবে। কিন্তু আমি যেটা বলছি এটা খুব ডিপ একটা মিনিংফুল বিষয়। সেটা হচ্ছে হ্যাঁ, ওই প্রশান্তি পাওয়া যাবে বটে, সেটা সেলফ কম্প্যাশন, সেটা হচ্ছে আমাদের জন্য ডিজায়ারেবল। কিন্তু আমি যদি মিনিং খুঁজে না পাই, আমি যদি এজিটেটেড থাকি, অস্থিরতার মধ্যেই থাকি, তাহলে কিন্তু সেটাও তো ফ্লো। কারণ নেচার হচ্ছে, ন্যাচারাল সবকিছুই ফ্লো। তাহলে সেটা কিরকম ফ্লো? সেটা হচ্ছে একটা নদীর স্রোতে যদি অনেক সময় জোয়ার ভাটা হয়, অনেক সময় বন্যা হয়, অনেক সময় খরা হয়, তো সেটার ভিতরে আপস এন্ড ডাউন যেরকম হয়, তাহলে আমারও ভিতরে সবসময় আমি একদম প্রশান্ত থাকবো, সবসময় একেবারে কম্প্যাশনেট থাকবো নিজেকে, এবং সবকিছুকে প্রশান্ত ভাবে মেনে নিব, অ্যাকসেপ্ট করব, এটা আশা করা যাবে না। তাহলে যখন আমার ভিতর অস্থিরতা থাকবে, যেই অস্থিরতার জন্য পরবর্তীতে মনে হবে যে আমার ওই সময় মেডিটেশন করা উচিত ছিল, ব্রিদিং এক্সারসাইজ করা উচিত ছিল, বা আরো নিজেকে কন্ট্রোল করাটা তো এটা একেবারে ভুল ধারণা, মানে একটা সেলফ সাবোটাজ কন্ট্রোল করার চেষ্টা করা। কিন্তু ওই সেইটাও যদি আমি করি, সেটাও তো ফ্লো এর মানে তো কিছুই না। তাহলে আসলে আমাদের ব্রেইন এভাবে তৈরি, সে সবসময় যে অবস্থায় থাকুক না কেন, মানে সে চেষ্টা করে আরো কিছু
ইমপ্রুভমেন্ট করা যায় কিনা, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ব্যাপারটা পুরাটাই হচ্ছে ইলিউশন। আমি যেটা করছি সেটাই স্বাভাবিক, এবং আমরা যখন যেটাই করি না কেন সেটা কিন্তু একটা বৃহত্তর ছকের অংশ। কোনো কিছুই এমন না যে আমাদের নিজেদের ইচ্ছা মতন এটা আমি করলাম। অ্যাকচুয়ালি যেটা হবার সেটা প্রকৃতির একটা ছক অনুযায়ী ওইভাবেই ঘটবে, এবং আমার ভিতর থেকে ওটা ওই রকম ভাবেই আসবে। অর্থাৎ আমার যদি সে এখন যদি ইউএসএ তে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা থাকে, বা আমার এমন একটা জায়গায় যাওয়ার, যেটাই হোক না কেন, আমি হয়তো অনেক চেষ্টা করে সেখানে গেলাম, কিন্তু ব্যাপারটা তা না। ওই জায়গায় যাওয়াটা আমার জন্য নির্ধারিত প্রাকৃতিক ছকে ওরকম হয়ে আছে, ওই যে জোয়ার ভাটার মতন, নদীর স্রোতের মতন, সমুদ্রের স্রোতের মতন, আকাশের মেঘের মতন। তো ওই নির্ধারিত হয়ে যাওয়া বিষয়টি আমার ভিতরে তখন আসবে, আমার চেষ্টা, আমার কাছে মনে হয় সেখানে আমার যাওয়া দরকার, এখানে গেলে ভালো হবে, আমি কিন্তু ওইভাবে তখন চেষ্টা করতে থাকবো। কিন্তু অ্যাকচুয়ালি ওটা যাওয়ার কথা ছিল বলেই আমার ওখানে যাওয়াটা হবে। তাহলে এইভাবে কিন্তু আসলে আমরা যদি এই প্রাকৃতিক বিষয়টাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি নিজেদের ভিতরে, তাহলে অনেক কিছুরই আমরা সমাধান পেয়ে যাই। কারণ আমাদের জীবন প্ল্যান মাফিক কখনোই চলে না। তো না চলার কারণ হচ্ছে আসলে প্ল্যান বলে কিছুই নাই। আমাদের এগুলি সমস্ত ইলিউশন ব্রেনে তৈরি হয়। আমাদের যে লাভিং যেটা যেটা কাইন্ডনেস, হ্যাঁ, বা সেলফ কম্পাশন, লাভিং কাইন্ডনেস এর ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা ওই মেডিটেশনের ক্ষেত্রে যে স্টাডিটার কথা বললাম তাতে যেটা ওনারা বলেছেন, যে ব্রিদিং এক্সারসাইজ বা এই ধরনের মেডিটেশনে যেখানে ফোকাস করা হয়, কোনো দিকে মনোসংযোগ করা হয়, সেখানে কিন্তু ব্রেইনের একটা জায়গায় অ্যাক্টিভেটেড হয়, মানে ফোকাস করার জন্য কারণে। কিন্তু যেটা লাভিং কাইন্ডনেস সেটা হচ্ছে বরং এটার উল্টাটা। কিরকম উল্টাটা? যে আমি যেটা আমার মেডিটেশনে অধিকাংশ সেশনে আমি সেভাবেই সাধারণত প্র্যাকটিস করাই, বা ওইটা সেশনগুলি করাই। যেমন আমি সবসময় বলি যে সেশনের মধ্যে একটা ফোন আসলো, আমাদের সাধারণ টেন্ডেন্সি হচ্ছে যে সেশনে মোবাইল সাইলেন্ট করে রাখা, কোনো দিকে মনোযোগ না দেওয়া। কিন্তু আমি যদি ফোন আসে, জরুরি ফোন আসে, আমি ফোনটা আমি ধরবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোনটা আমি ধরলাম। জি সালাম, ভালো আছেন ভাই? তো সেটাই। তো আমরা আজকের সেশন হচ্ছে লাভিং কাইন্ডনেস। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। তো আমরা কিছু জিনিস আলাপ করছিলাম। তো সেটা হচ্ছে যে আমরা সাধারণত অনেক সময় যেই ধরনের, হ্যাঁ হ্যাঁ প্লিজ, যে ধরনের মেডিটেশন আমরা সাধারণত করি, মানে বলা হয় যে যেটাতে ফোকাস বেস, অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ বা ব্রিদিং এর দিকে মনোযোগ রাখা, সেইখানে ব্রেইনের একটা কিছু নির্দিষ্ট অংশ অ্যাক্টিভেটেড হয়। কিন্তু যখন আমরা লাভিং কাইন্ডনেস এই ধরনের আমরা মেডিটেশন করি, সেই ধরনের মেডিটেশনে যেটা হয় যে আমরা সেলফ কম্প্যাশনেট, অর্থাৎ আমাদের নিজেদেরকে আমরা অ্যাকসেপ্ট করি, নিজেদেরকে আমরা এমব্রেস করি। এবং যেটার উদাহরণ হিসেবে আমার সেশনগুলিতে আমি সবসময় বলি যে মোবাইল বাজলেও কি বাজছে, অসুবিধা কি, এটাই স্বাভাবিক। তো মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে আসলে কি, আমরা পুরো জীবনটাই আমাদের মেডিটেশন। যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে যখন যেটা করা সেটাই যখন করি, যে একটা শিশু যখন খেলছে সেটাও কিন্তু তার মেডিটেশন, সে কিন্তু খেলছে, এটাও মেডিটেশন। আবার আমি খুব তৃপ্তি সহকারে আনন্দের সাথে খাওয়া দাওয়া করছি, এটাও মেডিটেশন। আমি ঘুমাচ্ছি, সেটাও মেডিটেশন। সবকিছুই মেডিটেশন। আর মেডিটেশন না কোনটা, যে আমি মনে করছি যে সেটা ঠিক হচ্ছে না, এটা আমি ইচ্ছার বিরুদ্ধে আমি জোর করে করছি, সেটা হচ্ছে মেডিটেশন না। যে আমার কাছে এই যে ফোন বাজতেছে, আমার কেন ফোনটা বাজতেছে, আমি এখন তো মেডিটেশনে থাকার কথা, বিরক্ত লাগছে যে এই ফোনটা এখন না, আমার মেডিটেশন ভঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা কাহিনী আছে যে একজন ব্যক্তি, উনি আর কি এরকম নামাজ বা আরাধনা এরকম কিছু একটা করছিলেন। তো ওনার যে একটা বাগান ছিল, সেই বাগানে কোন একটা পাখির ডাকের কারণে ওনার সেই মানে প্রার্থনাটা ভেঙে যায়। এই কারণে উনি সেই বাগানটা কেটে ফেলেন। তা আসলে এটা ঠিক আছে, উদাহরণ হিসাবে একটা ভালো উদাহরণ, কিন্তু এই যে কাজটা, এই কাজটা কিন্তু আসলে মানে সেলফ কম্পাশনের বিরোধী। কারণ আমাদের ভিতরে ডিস্ট্রাকশন আসবে, এই ডিস্ট্রাকশনটাকে যখন আমরা এমব্রেস করতে পারবো তখন হবে প্রকৃত মেডিটেশন। এটাকে যদি আমি এমব্রেস না করি, ডিস্ট্রাকশনকে, আমার মনোযোগ অন্যদিকে যাবেই, আমি যদি কেন গেল না, সেটা না, সেটা যদি ভাবি, তাহলে কিন্তু আমি সবসময় নিজের অস্থিরতার মধ্যে থাকবো। তাহলে আমরা যেটাই হোক না কেন সেইটাকেই এমব্রেস করা যায়, এটাও মেডিটেশনের পার্ট। যেমন যে এখানে ভাই এখন যে সামনে আছেন যে অনলাইনে, এখন আপনার সামনে যদি আপনার ক্লায়েন্টরা আসে, আপনার ক্লায়েন্টদের সাথে আপনাকে ডিল করতে হবে। তার মানে কিন্তু এই না যে আপনার তাহলে এই যে শোনাটা ব্যর্থ হয়ে গেল বা বন্ধ হয়ে গেল। নো, আপনি যখন যে না, আমার
ক্লায়েন্ট এখন ডিল করাটা এটা আমার জন্য একই রকম ডিভোশনের বিষয়। সেটা আপনি যখন করবেন আপনি কিন্তু মেডিটেশনের মধ্যেই থেকে যাচ্ছেন। তা আমাদের সম্পূর্ণ লাইফটাই সেরকম। তবে ফ্লো এর ব্যাপারটা এরকম যে ফ্লো জিনিসটা এরকম যে এখানে কিন্তু একটা নতুন একটা জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে যে সবসময় বলা হয় যে ফ্লো এর এগেনস্টে কোনটা, যে আমি যখন মনে করি না আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে বা আমার এটা কেন হলো, হ্যাঁ এটা বুঝি আমি ফ্লো এর মধ্যে না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জীবনের সবকিছু ন্যাচারালের সবকিছুই তো ফ্লো। তাহলে ওই যে আমার মনে হচ্ছে ওটাও তো ফ্লো, ওটা কেন ফ্লো এর বাইরে হবে? তাহলে আমরা অনেক সময় বলি, পরামর্শ দিই যে আমাদেরকে ফ্লোতে থাকতে হবে বা কিভাবে জোনে থাকতে হবে, কিভাবে ডিভোশনের সাথে মানে একাত্ম হয়ে আমাকে কাজ করব। কিন্তু যেই সময়টা আমি একাত্ম হয়ে কাজ করতে পারছি না, আমার কাজ করতে গিয়ে দেখা যায় যে অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে, রান্না করতে গিয়ে এই যে ভুলভাল হয়ে যাচ্ছে বা অন্য চিন্তা করতেছি, সেটাও তো ফ্লো, সেটা তো ন্যাচারালের বাইরে না। জোর করে ফ্লো আনতে হবে, এক্স্যাক্টলি জোর করে, হ্যাঁ স্পন্টেনিয়াসলি আসবে। এবং যেটাকে আমি মনে করতেছি ফ্লো না, আমি এখন ফ্লো এর মধ্যে নাই, অ্যাকচুয়ালি ওটাও আমি ফ্লো এর মধ্যেই আছি, ওই মুহূর্তটাও আমি ফ্লো এর মধ্যে আছি। যে সময়ের মধ্যে তোমার মনে হচ্ছে যে না আমার বুঝি ইটিং ডিসঅর্ডার আছে, আমার বুঝি অ্যাংজাইটি আছে, ওই যে মনে হচ্ছে বা অ্যাংজাইটির মধ্যে আছে, এটাও ফ্লো, এটাও ফ্লো। যেমন আকাশে কখনো কখনো এলোমেলো বাতাস, কখনো কখনো গাছটি উইন্ড হয়, মানে এলোমেলো দমকা বাতাস হয়, এই যে ধুলা উঠতেছে, দেখা যায় ধুলায় সমস্ত কিছু ঢেকে যাচ্ছে, ওটাও তো প্রকৃতির রস, ওটাও ফ্লো। তাহলে আমি যখন অস্থির হয়ে যাচ্ছি, রাগ করে একটা জিনিস ভেঙে ফেললাম, একজনকে একটা মানে একটা গালাগালি করলাম বা একটা কিছু করলাম, সেটাও ফ্লো এর অংশ। তাহলে কোনো কিছুই ফ্লো এর বাইরে না। তখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এখানে কেন আসছি? এটা হচ্ছে যে এই ইনফরমেশন গুলি আমরা জানার জন্য, এই ইনফরমেশন গুলি আমাদের ব্রেনে নতুন নতুন কমিউনিকেশন তৈরি করবে, এবং যাদের ব্রেনে এই কমিউনিকেশন তৈরি হবার তারাই কিন্তু এখানে আসবে। হ্যাঁ, ব্যাপারটা ঠিক এরকম, মানে উল্টা আমরা মনে করি যে আমরা চেষ্টার কারণে আমরা সফল হয়েছি বা আমরা চেষ্টার কারণে আমরা একটা কিছু করতে পেরেছি, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা করার প্রাকৃতিক ওইরকম দৈব একটা নির্বাচন মানে হওয়ার কথা ছিল বলেই আমরা এইভাবে চেষ্টাটা আমাদের ভিতরে আসছে, কিন্তু আমরা মনে করি আমরা চেষ্টার কারণে আমরা সফল হচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। আর আজকের যেটা বিষয় লাভিং কাইন্ডনেস, এইটা মেডিটেশনটা শুরু করার আগে আমি আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, দুইটা জিনিস একটু শেয়ার করতে চাই। এটা যে লাভ বিষয় আমি রিসেন্টলি কিছু পড়াশোনা করেছি, তো সেখান থেকে আমি জিনিসটা পেলাম যে একটা হচ্ছে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমার মনে হয় যে এটা শেয়ার করার জন্য। যে একটা হচ্ছে যে যেমন সেটা হচ্ছে যে নারী পুরুষের লাভের ব্যাপারে, হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং। যে অ্যাকচুয়ালি মানে এটা এটা মূলত কার্ল ইয়ং এর আর কি কথা, উনি একজন সাইকোলজিস্ট। তো এই কথাটা হয়তো বা যারা এখানে নারী কেউ শুনলে তাদের কাছে তারা হয়তো একমত নাও হইতে পারে, এটা হচ্ছে ওনার আর কি ধারণা। সেটা হচ্ছে যে মানে নারীদের এক্সপেকটেশন সবসময় যেটা থাকে, দেখা যায় যে এরকম হয় যে বিয়ের আগে তোমাকে যেরকম ভেবেছিলাম, বিয়ের পরে তো তুমি সেরকম না। হ্যাঁ, তোমাকে যেরকম মানুষটা আমি দেখছিলাম, মানে তোমার সাথে এতদিন আমি হয়তো প্রেম করে বিয়ে হয়েছে, কিন্তু তারপরে তো আমি তোমাকে এখন মিলাতে পারি না, যে তোমাকে মনে হচ্ছে একদম খুব অর্ডিনারি। আসলে মানুষ কিন্তু অর্ডিনারি, কিন্তু যখন আমরা এখানে দুটো বিষয় আছে, যে যখন আমরা কেউ ফল ইন লাভ, তখন যেটা হয় যে আমরা মানে বায়োলজিক্যালি আমাদের প্রক্রিয়েশনের জন্য ব্রেইনের ভিতরে যে বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয়, হ্যাঁ অক্সিটোসিন, তারপরে এই ধরনের নরএপিনেফ্রিন। তো এই হরমোনগুলির ফলে হয় কি যে আমাদের তখন মানে যার প্রতি আমরা অ্যাট্রাক্টেড তার সবকিছুই তখন ভালো লাগে। এটা একটা প্রথম বিষয়, এটা হচ্ছে মানে একেবারে সাইন্টিফিক যেটা বিষয়। আর কার্ল ইয়ং এর যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মানে নারীরা তারা, উনি আমি জানি না উনি নারী বিদ্বেষী ছিলেন কিনা, মানে মানে সিগমুন্ড ফ্রয়েডের মতন, ফ্রয়েড নারী বিদ্বেষী ছিলেন কিনা সেটা আমি শিওর না। আচ্ছা আচ্ছা, উনি হয়তো ছিলেন না, কিন্তু ওনার সবকিছু উনি ওইভাবে উনি সবকিছু এক্সপ্লেন করছেন। তো যাই হোক, এখন যেটা ইয়ং এর যেটা কথা হচ্ছে যে নারীরা তারা সবকিছু মানে একজন পুরুষের ভিতর থেকে মানে যেটা তাদের ভবিষ্যতে সন্তানের জন্য যেটা সর্বোত্তম সেই জিনিসটাকে তারা এক্সপেক্ট করে, কিন্তু সেটা তো আসলে অবাস্তব। এই জন্য তারা কখনোই মানে যার সাথে যারা তারা মানে সম্পর্কে স্থায়ীভাবে কারো কাছ থেকে সেটা তারা পাবে না, তারা কখনোই স্যাটিসফাইড হতে পারবে না, কারণ তাদের মানে কল্পনাটাই তৈরি হয় একটা অবাস্তব, একটা ইউটোপিয়ান একটা ফিগারের প্রতি, যেই ফিগারটা আসলে বাস্তবে কখনো সম্ভব না।
তো এইটা হচ্ছে কি ইয়ং-এর বক্তব্য। মানে ছেলেদের কি হয়, পুরুষদের কি? আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে ব্যাপারটা হয় যে তুমি আগের মতো না, এরকম কিছু না, পুরুষদের ক্ষেত্রে এটা উনি বলেননি, উনি মূলত নারীদের ক্ষেত্রেই বলেছেন, এবং এইটা নিয়ে আর কি বলেছেন যে পুরুষদেরকে সতর্ক থাকার জন্য, হ্যাঁ, যে নারীদের কাছ থেকে খুব বেশি অ্যাপ্রিসিয়েশন আশা করার কিছু না, যে তারা যে বলবে যে তোমাকে আগের মতন তোমাকে যা মনে কিছু এখন সেরকম না, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা আমি আর কি রিসেন্টলি এটাও আমি একটা পেলাম, এটাও একটু শেয়ার করি, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমরা মানে সবাই চাই যে চার মানে হতে যে আমাকে অন্যরা ভালোবাসুক, মানে এই ভালোবাসাটা মানে এটা মানে ইন জেনারেল সবাই, যেমন পশু পাখিরাও আমাকে ভালোবাসুক, তাই না, মানে মানুষ আমাকে ভালোবাসুক। তাহলে এইটার জন্য আমরা কত কিছু না করি, মানে যারা ইয়াং, যে তোমার মতন আছে যারা, মানে এখানে আছে আমাদের একজন আমার নেফিউ, তো এই বয়সের যারা, তারা কত কিছু না চেষ্টা করে, তাই না, মেয়ে হলে পর অনেক কিছু মেকআপ হোক, ড্রেস হোক, আবার ছেলে হলে পর ফ্যাশনেবল কিছু বা একটা ভালো গাড়ি নিয়ে আমি যদি চলি তাহলে হয়তো আমাকে পছন্দ করবে মেয়েরা। এখন কথা হচ্ছে যে আসলে এই অ্যাট্রাকশনটা আসে কোত্থেকে? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং আমি দুটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যে এই অ্যাট্রাকশনটা কিন্তু আসলে এই শো অফ হোক বা আমি নিজেকে কতটুকু ড্রেস আপটা ভালো হইলো, চুলটা ঠিক মতো হলো কিনা, সেগুলির উপরে না, দুটো বিষয়ের উপরে নির্ভর করে। এক হচ্ছে যে আমি মানে কতটা লাইভলি মানে কি, আমি কতটুকু প্রেজেন্টের মোমেন্টে আছি, আমি যে পরিস্থিতিতে যেখানেই থাকি না কেন আমি ওই মুহূর্তের মধ্যে আছি কিনা। হ্যাঁ, যেমন এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু মোটামুটি এই মুহূর্তটার মধ্যে আছি, তাহলে এখন কিন্তু আমরা সবাই লাইভলি আছি, লাইভ। তাহলে আমরা লাইভলি যখন থাকি, সেইটা মানুষকে অ্যাট্রাক্ট করে। কেন অ্যাট্রাক্ট করে? কারণ প্রতিটা মানুষই কিন্তু এইটা চায়, কিন্তু এটা সে পায় না। আরেকজনের ভিতর যখন যে দেখে, তখন হয় কি যে সেটা তার ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি করে। হ্যাঁ, আমরা তখন মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে আপনা আপনি যে ওরকম হওয়ার, এবং ওইটা হওয়াটা খুব আনন্দের বিষয়। এই কারণে তখন তারাও তার প্রতি একটা মানে একটা ভালোবাসা অনুভব করে। এটা হচ্ছে প্রথম কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে যখন আমার ভিতরে বোঝাপড়া থাকবে যে আমার নিজেকে নিয়ে কিরকম বোঝাপড়া, যেটা আমি সবসময় বলি যে আমরা নিজেদেরকে সবসময় অনেক কিছু আড়াল করে রাখতে চাই। হ্যাঁ, যে আমার ভিতরে চৌর্য প্রবৃত্তি আছে, হতে পারে সবার ভিতরে আছে, প্রতিটি প্রাণীর প্রায় মানে যাদের একটু বুদ্ধি আছে সবার মধ্যে আছে, তা নাহলে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করতাম না। হ্যাঁ, চুরি করা, তো চুরি করা এটা 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 ইনেট একটা ব্যাপার। তো এখন এই যে পিঁপড়ারাও তো আমাদের চিনি চুরি করে। হ্যাঁ, তাহলে এটা এটা আসলে ন্যাচারাল একটা ফেনোমেনা। তো এখন এই জিনিসটাকে আমি যদি মনে করি, আমি যদি এটা নিয়ে নিজেকে বিব্রত বোধ করি যে না, আমার ভিতরে এটা থাকার উচিত না, হ্যাঁ, আমার যে শিক্ষা দীক্ষা পারিবারিক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমার ভিতরে কেন এটা থাকবে, এটা কোনোভাবেই থাকতে পারে না। তাহলে আমি যদি এভাবে সাপ্রেস করে রাখি, কিন্তু এটা একটা ন্যাচারাল ট্রেট। যেমন আমি গরমে আমার শরীর ঘামবে, এটাই স্বাভাবিক। আমি যদি মনে করি ঘামবে না, এটা তো হতে পারে না। তাহলে আমরা যত বেশি নিজেদের সমস্ত কিছুকে মানে সেলফ কম্প্যাশন যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা অন্যদের কাছেও ওপেন হতে পারবো না। মানে আমাদের ভিতরে ওই যে একটা আছে না, আমার ভিতরে কিছু দুর্বলতা আছে, আমি তো পারফেক্ট না। কিন্তু পারফেকশন কোনটা? পারফেকশন হচ্ছে যে আমার ভিতরে আমি যা কিছু নিয়ে আমি, সেইটাই হচ্ছে আমার পারফেক্ট মানে সেটাই হচ্ছে, সেটা নিয়ে আমি পারফেক্ট। তাহলে সেভাবেই আমি পারফেক্ট। আমার ভিতরে যা কিছু বৈশিষ্ট্য আছে, সেটা যেটাই হোক না কেন, সোশ্যালি অ্যাকসেপ্টেবল বা আনঅ্যাকসেপ্টেবল যাই হোক না কেন, তাহলে যখন আমি আমার এই সকল বৈশিষ্ট্যকে এইভাবে, ওগুলি নিয়ে আমার বোঝাপড়া থাকবে না, আমি এগুলিকে এইভাবে এমব্রেস করি, তখন সেইটা মানুষকে অনুপ্রেরণা করবে, এবং তখন তাদের ভিতরে ওই রকম একটা এনার্জি তাদের মাধ্যমে প্রবাহিত হবে, যে এনার্জিটা অন্যদেরকেও ইন্সপায়ার করবে। তাহলে ওই যে অন্যদের কাছ থেকে ভালোবাসা অর্জন করার জন্য আমাকে কোনো চেষ্টা করতে হবে না, বরং চেষ্টা করাটা যখন বন্ধ করে দিব, তখনই অন্যদের ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয়ে যাবে। কত ইন্টারেস্টিং না, মজার, এটা ম্যাজিক। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের যেটা জানলাম। আমরা মেডিটেশন শুরু করি, আমরা চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে শ্বাস নেব। হ্যাঁ, তাহলে আমরা চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে শ্বাস নেই ধীরে ধীরে, তারপরে আমরা 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখবো, এরপরে আমরা 1 থেকে 6 গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো। 1 থেকে 4 গুনতে শ্বাস নেই,
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি এবং শ্বাস ছাড়ার সময় আমরা পেটটা ভিতরের দিকে যতটুকু সম্ভব টেনে নেবার চেষ্টা করি। আবারও শ্বাস নিই 1 থেকে 4 গুনতে গুনতে, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি এবং এই মেডিটেশনের আজকের টপিক যদিও লাভিং কাইন্ডনেস, কিন্তু আমরা আমাদের সেশনে এই লাভিং কাইন্ডনেসটাই মূলত প্র্যাকটিস করি। কারণ লাভিং কাইন্ডনেসের ব্যাপারটা এরকম যে আমার ভিতরে যেটাই যাই থাকুক না কেন, যেটাই আসুক না কেন, যে চিন্তায় আসুক না কেন, সেটার প্রতি আমার একেবারে নির্ভেজাল আনকন্ডিশনাল লাভ বা নিঃশর্ত ভালোবাসা থাকবে। অর্থাৎ আমার ভিতরে যদি এখন কোনো তথাকথিত নেগেটিভ চিন্তাও আসে যে আমার অমুকজন আমার এরকম একটা অপমান করেছিল, তাকে দুহাত প্রতিশোধ নিতে হবে, তাকে কিভাবে তাকে, এই চিন্তাটাও যদি আসে সেটাকেও আমাকে ভালোবাসতে হবে। মানে ভালোবাসার নিজের সমস্ত বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব সহজ, ভেরি ইজি। কেন সহজ? কারণ এটা তো অন্য কেউ না, যার সাথে আমার স্বার্থের সম্পর্ক আছে, যে আগামীকাল আমার সাথে শত্রুতা করতে পারে, আমাকে দুটো থাপ্পড় দিতে পারে, সেটা আমি নিজে। আমি তো আর আমাকে থাপ্পড় দেওয়ার কিছু নেই, আমি তো আমার নিজেকে বিপদে ফেলার কিছু নাই। তাহলে আমি আমার ভিতরে যদি এরকম চিন্তা আসে যে না এই লোকটাকে দুহাত দেখাতে হবে, এই চিন্তাটাকেও আমাকে ভালোবাসতে হবে। এটা শুনতে কাউন্টার ইনটুইটিভ মনে হতে পারে, তাহলে তো আমি যা খুশি তাই করবো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে যখন আমি আমার ভিতরে সকল এই ধরনের চিন্তা, তথাকথিত কুচিন্তা, তথাকথিত অন্য মানুষের ক্ষতি করারও চিন্তাও যদি আসে, সেই চিন্তাটাকেও যখন আমি এটা আমার অংশ, এটা হয়েছে, হ্যাঁ এটা ন্যাচারাল। আকাশের মেঘ যেমন একটা মেঘ হয়েছে, আমার ভিতরে এই চিন্তাটা হয়েছে, এটাতে জাজমেন্ট করার কিছু নেই। কেন আমার ভিতরে চিন্তাটা এটা হতে পারে না, এই চিন্তাটা আসলে আমার চিন্তা না, এটা আমি না। এই সমস্ত আমাদের কোনো ব্যাখ্যা অপব্যাখ্যা কোনো অজুহাতের প্রয়োজন নেই। কারণ অনেক মেডিটেশনে এইভাবে শেখানো হয় যে এই চিন্তাগুলি, তুমি তো আর তোমার চিন্তা না, ইউ আর নট ইউর থটস। আরে বাবা, এগুলি আমার চিন্তা না মানে এগুলি কার চিন্তা? তাহলে এগুলি অবশ্যই আমার চিন্তা এবং সেগুলিকে আমাকে এমব্রেস করতে হবে। ইয়েস, দিস আর মাই থটস। আরেকজনের ক্ষতি করার চিন্তা, চুরি করার চিন্তা হচ্ছে, এটা আমার চিন্তা। এটাকে এইভাবে আমি যখন রিকগনাইজ করবো, ইয়েস দিস আর মাই থটস, দিস আর মাই কারেন্ট থটস, এই মুহূর্তে আমার এটা চিন্তা হচ্ছে, তখন যেটা হবে ওইটা হচ্ছে আমার সেলফ কম্প্যাশন। এবং রিসার্চে দেখা গেছে যে যার ভিতরে যত বেশি সে সেলফ কম্প্যাশন হওয়ার সে প্র্যাকটিস করবে, তত তার ক্রিয়েটিভিটি বাড়বে। এবং যেটা আমরা একটু আগে বলছিলাম যে এটা করলে কি তাহলে কি আমি আরো আসলেই কি মানুষের ক্ষতি করা শুরু করব? দেখা গেছে যে হবে হচ্ছে তার ঠিক উল্টোটা। আমি যত বেশি সাপ্রেস করার চেষ্টা করব যে না না না, এই চিন্তা মানুষের ক্ষতি করা তো খুব খারাপ, এটা অতি অন্যায় কাজ, এটা আমার দ্বারা এটা 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 এই চিন্তাটা কেন আসলো, এই চিন্তা করা যাবে না, তখন দেখা যাবে যে বিভিন্নভাবে সাপ্রেশনের ফলে ওইটাই আমার দ্বারা সংগঠিত হবে এবং আমি বারবার নিজেকে নিয়ে তিরস্কার করবো, আমি বারবার নিজেকে চাবুক পেটা করব। আমি এত চেষ্টা করি, তারপরেও কেন আমার দ্বারা অমুকের মনে কষ্ট দেওয়া হলো, এটা তো হতে পারে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে সেলফ কম্প্যাশনের মানে কিন্তু এই না যে নিজেকে ভালোবাসা। কারণ আসলে মানে ভালোবাসার টার্মটা খুব মিষ্ট মাছ। কারণ এইটা দ্বারা আসলে যে কি বুঝানো যায়, মানে অনেক অনেক ধরনের আবেগ অনুভূতিকে আমরা এই শব্দটা দিয়ে প্রকাশ করি।
সেজন্য এটা অনেকটা অ্যাম্বিগুয়াস। এটা দিয়ে আসলে কি প্রকাশ করা হচ্ছে এটা মানে বোঝানোটা একটু কঠিন। এক এক ক্ষেত্রে এটা এক এক কনটেক্সটে এটা এক এক অর্থ প্রকাশ করতে পারে। তো সেলফ কম্প্যাশন আর সেলফ লাভের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে লাভটা হচ্ছে একটা ব্লাইন্ড, যে আমি ভালোবাসি। এখন ভালোবাসি বলতে আসলে কি বোঝায়, মানে এটা মুখে বলাটা তো ইম্পর্টেন্ট না, আমি কি অনুভব করি। আমরা যদি মনে করি যে আমি আমার খুব আপনজন, আমার একজন স্পাউস বা আমার সন্তান বা আমার বাবা মা বা ভাই বোন, তাদেরকে আমি ভালোবাসি, বন্ধু বান্ধব সবাইকে আমি ভালোবাসি, বা আমার একটা পোষা কোনো প্রাণী থাকলে তাকেও আমি ভালোবাসি, তাহলে ভালোবাসা বলতে অ্যাকচুয়ালি যে আমি তার প্রতি কেয়ারফুল, তাকে আমি মানে মানে তাকে তার প্রতি আমার একটা মানে আনন্দ আমি অনুভব করি এবং তার আমি ভালো চাই বা তার টেক কেয়ার করতে চাই। কিন্তু কম্প্যাশনের ব্যাপারটা হচ্ছে যে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। কারণ আমরা কিন্তু সবসময় যাকে ভালোবাসি তাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না, বিশেষ করে ওই ভালোবাসাটা কিন্তু সকল ক্ষেত্রে। এবারে আমি যদি আমার সন্তানকেও যদি ভালোবাসি তাহলে সন্তান যা করবে সেটাতেও আমার মানা উচিত, কিন্তু সেখানে আমরা আমাদের নিজেদের মতবাদ চাপিয়ে দিতে চাই। আবার আমি যদি আমার স্পাউস বা আমার যারা আমার যে হয়তো বা সোলমেট বা যাই হোক, তাকে যদি আমি ভালোবাসি, তাহলে যদি এমন কিছু দেখে যে সে হয়তো অন্য কারো প্রতি তার আগ্রহ আছে, তখন সেটাকে কেন আমি তাহলে মেনে নিতে পারি না? তাহলে নিঃস্বার্থ ভালোবাসা আসলে অন্যদের প্রতি হতে পারে না, কারণ সবার সাথে আমাদের কোনো না কোনো স্বার্থের সম্পর্ক আছে, একমাত্র নেই নিজের কাছে, নিজের সাথে। কারণ আমি তো আমার কোনো ক্ষতি ওইভাবে করতে পারবো না, মানে আমার অজ্ঞাতে কোনো ক্ষতি করতে পারবো না, আমি জেনে বুঝে হয়তো ক্ষতি করব। কেউ যদি স্মোক করে সে জেনে বুঝে স্মোক করছে। সুতরাং নিজেকে নিজের প্রতি বোঝাপড়াটা এবং সেলফ কম্পাশন মানে হচ্ছে নিজেকে আমি যেরকম সেইভাবে অ্যাকসেপ্ট করা, আমার ভিতরে যে আবেগ অনুভূতি যখন যেটা আসে সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে এমব্রেস করা, আলিঙ্গন করা। এবং আলিঙ্গন করা মানে এই না যে সেটাকে খুব ভালোবাসা, মানে ভালোবাসা এখানে আবেগটা আসলে অতি আবেগ হয়ে যাবে, যে ওই আবেগ ওই অতি আবেগের ভালোবাসা নয়। আমি যা যেরকম সেইভাবে নিজেকে সম্মান করা, রেসপেক্ট করা। হ্যাঁ, আমার ভিতরে যা বৈশিষ্ট্য আছে, আমার ভিতরে মানুষের প্রতি মায়া মমতাও আছে, আবার আমার ভিতরে লোভ লালসাও আছে, আমার ভিতরে ঘৃণাও আছে, আমার ভিতরে যে তথাকথিত ভালো সকল বৈশিষ্ট্য নিয়ে আমি এই বৈশিষ্ট্যগুলি যেভাবে আছে এটাই হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট, এটাই হচ্ছে আমার আপন সত্তা, আমার বৈশিষ্ট্য, এটাই হচ্ছে, এগুলি নিয়েই হচ্ছে আমি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা একটু আগে কথা বলছিলাম যে কিভাবে আমরা অন্যদের ভালোবাসা অর্জন করতে পারি। সেটা প্রথম শর্ত হচ্ছে যে অর্জন করার চেষ্টাটা ছেড়ে দেয়া। কারণ আমি চেষ্টা, এটা কিন্তু সেই জেন ফিলোসফিতে যেটা বলে লেটিং গো, মানে তুমি যত ছেড়ে দিবে তত তোমার কাছে আসবে, তুমি যত ওটাকে আঁকড়ে ধরবে তত ওটা তোমার থেকে দূরে সরে যাবে। তো ব্যাপারটা ঠিক তাই, আমি যদি অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করি সেটা কিন্তু কখনোই সফল হবে না। এটা সাময়িক সময়ের জন্য হয়তো একটা মোহ তৈরি করতে পারে, কিন্তু ওটা খুবই সাময়িক হবে। কিন্তু যখন আমি ওটা চেষ্টাটা ছেড়ে দিয়ে আমি এরকমই, আমার নিজেকে আমি যখন অকপটে যখন মেলে ধরবো, তখন অন্য মানুষরা দেখবে আমার ভিতরে স্বচ্ছতাটা দেখবে, এবং এই স্বচ্ছতাটাকে প্রতিটা মানুষ পছন্দ করে কিরকম, এটাকে সে হোমের মতন পছন্দ করে, নিজের বাসার মতন। অর্থাৎ আমরা হোম মানে একটা শান্তির জায়গা যেখানে মানুষ রেস্ট এবং রিট্রিটের জন্য যায়, অর্থাৎ নিজেকে মানে যেটাকে বলে যে পুনর্জাগরণ বা নিজের পুনর্জীবনের জন্য। তাহলে এই হোম বা রিট্রিট যেখানে গিয়ে আমরা আমাদের সকল কিছু স্ট্রেস ফ্রি হয়ে আমরা আবার নতুন কিছুর জন্য একটা এনার্জি সংগ্রহ করতে পারি, সেটাই হচ্ছে হোম। তো যখন মানুষ দেখে কারো মধ্যে লাইভলিনেস দেখে, প্রথম যে বৈশিষ্ট্যটার কথা বললাম যে সে ওইখানে আছে, ওই মুহূর্তেই আছে, হ্যাঁ, সে আন্তরিক, মানে সে পুরোপুরি মনোযোগটা দিচ্ছে তার দিকে অথবা ওই পরিস্থিতির দিকে ওই সময়ের মধ্যে, তখন এই লাইভলিনেসটা আমরা না চাইলেও এটা আমাদেরকে অ্যাট্রাক্ট করবে। প্রতিটা মানুষের মধ্যে যার ভিতরে আমরা দেখবো লাইভলিনেস আছে, যখন আছে তখন আমরা তার প্রতি
অত্যন্ত একটা আকর্ষণ অনুভব করব। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সে যখন নিজের কাছে স্বচ্ছ থাকবে, নিজের কাছে তার কোনো বিষয় নিয়ে আড়াল থাকবে না, তখন ওই ব্যক্তিকে আমাদের কাছে মনে হবে যে একটা শান্তিদায়ক একটা জায়গা। তাহলে এই হোম অ্যাট হোম ফিল হবে তার কাছে গেলে। কারণ যে ব্যক্তি নিজেকে জাজ করে না, সে তার পক্ষে অন্যকে জাজ করাও সম্ভব না। এবং যে উল্টাটা এটা এইভাবেই সত্য যে যখন আমি অন্যকে জাজ করছি, তার মানে আমি অবশ্যই আমার নিজেকে জাজ করছি। যেটা আমরা এর আগের সেশনে বলেছি, শ্যাডো মাস্কিং এবং শ্যাডো ম্যাপিং এর ক্ষেত্রে, যে অন্যদের যে জিনিসগুলি আমার অপছন্দ বুঝতে হবে, ওই ট্রেডগুলি আমি আমার ভিতরে অবদমন করে আছি। যেমন আমি এর আগে বলেছিলাম যে অন্যদের কারো ভিতরে যদি দেখি যে সে ভান করছে, সেটা আমার খুব অপছন্দ, আমি অত্যন্ত বিরক্ত হই। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমিও ভান করতে চাই বা ভান করার প্রবণতা আমার ভিতরেও আছে, কিন্তু ওটাকে আমি সন্তর্পণে মানে নিজের কাছ থেকে আড়াল করে রাখি, যে না, এই প্রবণতা আমার ভিতরে নাই। আড়াল করে রাখি বলে অন্যদের ভিতরে ভান করার কোন রকম ব্যাপার দেখলেই সেটা আমি তখন ভিতরটা আমার তেলেবুকুনে জ্বলে উঠে যে লোকটা ভান করছে। তো এইভাবে, কারণ আমরা তো আসলে কেউই সবার ভিতরে সব ধরনের বৈশিষ্ট্যই থাকবে এবং সব ধরনের ইমোশনই খেলা করবে। আমার ভিতরে এরকম ভান করার প্রবণতা একসময় আসবে, ইচ্ছাও হবে, একসময় ভানও করবো। তাহলে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে আমার সকল বৈশিষ্ট্যটাকে আমরা শ্যাডো ম্যাপিং এর মাধ্যমে, অন্যদের কোনটা আমরা অপছন্দ করি, তাহলে আমার নিজের ভিতরে সেটাকে আমি সাপ্রেস করে রাখছি। ওই সাপ্রেশনটাকে যখন আমি তুলে নিব, শ্যাডো ইন্টিগ্রেট করব, তখনই আমি পরিপূর্ণভাবে সেলফ কম্প্যাশনেট হতে পারবো, নিজেকে আত্মস্থ করতে পারবো, নিজেকে আলিঙ্গন আপন করে নিতে পারবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি এবং 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যখনই আমরা সেলফ কম্প্যাশনেট এভাবে হতে পারবো, তখন অন্যরা আমাদের কাছে আসলে তারা এটা তাদের সজ্ঞানতার বাইরে তারা অনুভব করবে যে এই ব্যক্তিটা আমাকে জাজমেন্ট করছে না বা আমাকে জাজমেন্ট করবে না। তাহলে এটা না তাদের জন্য, প্রতিটা মানুষের জন্য একটা প্রচন্ড শান্তিপূর্ণ জায়গা, শান্তিপূর্ণ একটি অবস্থান, অনুভূতি। কারণ আমরা সবসময় ভয়ে থাকি যে আরেকজন আমাকে জাজমেন্ট করবে, আরেকজন আমাকে আমার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে সে চিন্তা করবে বা এগুলি নিয়ে সে সবসময় দেখছে। কিন্তু আমি যদি নিজে থেকে বুঝি যে না, এই ব্যক্তিটা আমাকে নিয়ে জাজ করছে না, তখন সেটা আমার জন্য অত্যন্ত শান্তিদায়ক হবে। তাহলে এটা কিন্তু আমাকে গবেষণা করতে হবে না, আমাকে এটার জন্য বডি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। এটা অত্যন্ত বোকার মতন ধারণা যে বডি ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, যে একজন হাত যদি, আমি এখন যেমন আমার হাতটা আমার বুকের সাথে বেঁধে আছি, তাহলে বুকের সাথে হাত বেঁধে রাখার অর্থ হচ্ছে সে কোনো কিছু গোপন রাখতে চায়। হ্যাঁ, নো, দিস ইজ নট ট্রু। কারণ বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কেন পড়ে শিখতে হবে? আমাদের ব্রেন বাই ডিফল্ট, আমরা ইভলভ হয়েছি, আমরা একজন আরেকজনের মাইক্রো এক্সপ্রেশন আমাদের ব্রেন আমাদের অজান্তে ওটা ধরে ফেলে। সুতরাং আমাদেরকে এটার জন্য শিখতে হবে না, এবং একইভাবে আমরা ওভাবে গোপনও করতে পারবো না। পোকার ফেস করাটা খুব কঠিন, এবং এটা ওই পোকার খেলার ক্ষেত্রে প্রযোজ্য। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আশা করি আগামী সপ্তাহে আবার দেখা হবে।